বাংলাদেশ বেতার ঢাকা। আজকের নাটক অভিমান। রচনা জাকিয়া সুলতানা। প্রযোজনা মরিয়ম তাবাসসুম। নাট্যানুষ্ঠান অভিমান। কেন? তুমি বাইরে যাবার পায়তারা করছো বলে? বারে গান কি শুধু একজনের জন্য বাজবে? বাসায় তুমি আছো না, তুমি শুনবে না থাক, এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? কেন? প্রতিদিন যেখানে যায় আমার রুজি রোজগারের জায়গায়। কি বললে? তোমার রুজি রোজগারের জায়গায় মানে কি? তোর কথা আমি বুঝতে পারছি না রায়না। আমার একটা অফিস আছে, তুমি কি ভুলে গেছো? না রাতুল, ভুলে যাইনি। তবে তোমার নিজের অফিসে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও কি যেতে হবে? রায়না, তুমি আবারও ভুলে যাচ্ছ অফিসটা আমার একার না। আমরা 3 বন্ধু মিলে এটা তিল তিল করে গড়ে তুলেছি, তাই এর দায় দায়িত্ব আমাদের 3 জনেরই, বুঝতে পেরেছো? সেটা ঠিক আছে। তা আজ কি বাকি দুজনে অফিসে যাবেন? যাবে, অবশ্যই যাবে। বিশ্বাস না হয় তুমি তো রায়হান আর পারভেজের ফোন নাম্বার জানো, একটু ফোন করে দেখো, বলো যে তারা কোথায়, আজকে তারা অফিসে যাবে। এরপর ওরা কি বলে শোনো, আর আমাকেও শোনা, কেমন? তার মানে যে কোনো কারণেই হোক সেই শ্রীমানরা আজ অফিসে যাবে, তুমি নিশ্চিত? আর তাই তুমিও অফিসে যাবার পণ করেছো, তাই না? অত কিছু বুঝি না, যেতে হবে তাই যাচ্ছি। এতক্ষণে অর্ধেক পথ চলেও যেতাম। কথায় কথায় কবিরকে গাড়ি বের করতে বললাম না। এখন নিচে যাব, ড্রাইভার গাড়ি বের করবে। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমেছে কিনা কে জানে। তারপর কোনো রকমে গাড়ির চাকা বাঁচিয়ে চলতে হবে। গাড়ির চাকা পানিতে ডুবে গেলে সর্বনাশ। যাই হোক, আমি চলি। আরে পারভেজ ভাই আর রায়হান ভাইকে যে ফোন করে হলো না? এখন সময় নাই ওদের কথা শোনার, তুমি ওদেরকে ফোন করে পরে জেনে নিতে পারো, ঠিক আছে? চলি। সে সকাল থেকে বৃষ্টি ঝরছে। উপর থেকে বড় রাস্তা দেখা যায়। বড় রাস্তার উল্টো দিকে গার্মেন্টসের মেয়েগুলো যেন ভিজে কাক হয়ে চলেছে। কারো মাথায় ছাতা, কারো মাথায় গামছা, আবার কারো বা গায়ের অন্যায় সম্বল। দ্রুত পায়ে রাস্তা পার হচ্ছে। মেয়েগুলো কি দুঃখী এই বৃষ্টি মাথায় নিয়ে কাজে ছুটেছে? এর জন্য কি দুঃখবোধ কাজ করে? কে জানে। তবে এটুকু বুঝতে পারি, ওরা বেশ স্বাধীন। অন্তত স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। কিন্তু আমি কি স্বাধীন? হ্যাঁ, স্বাধীন তো বটেই। তবে এই স্বাধীনতা মানে ইচ্ছে মতো কাউকে না জানিয়ে হুটহাট করে কোথাও চলে যাওয়া নয়। আমি একা কিছুই করতে চাই না, করতে পারিও না। সব সময় আমার সঙ্গী দরকার। সঙ্গী আর কেউ নয়, আমার স্বামী রাতুল হাসান, যে এই বৃষ্টির মধ্যেও অফিসে যাবার জন্য বেরিয়ে গেল। এই সময় কে আবার এলো? ও তুমি! এই বৃষ্টিতে কিভাবে এলে ফাতুমা? আবার বৃষ্টি কি পেট মানবো কোন? একদিন না আইলে আপনি রাগ করেন। বৃষ্টির কথা কইবেন, বৃষ্টি থেকে কেউ বাইর হয় না কোন? কইবেন না? আপনারে কষ্ট দিলে চলবো? হেলে গা আইসা পড়ছি। ভালো করেছো। ইস, সারা গা ভিজে একাকার হয়ে গেছে। যাও, গা হাত পা ভালো করে মুছে ফেলো। আর পাকঘরে রুটি আছে, রুটি দিয়ে 1 কাপ চা খাও। শরীরটা একটু গরম হোক, এরপর কাজ, কেমন? আবার এই যে আপনি কইলেন শরীর গরম হোক, রুটি খাও, চা খাও, এমন কথা আর কোনো হানে শুনি না। হেলে গেই আপনার বাসায় আইতে মন চায়। ঠিক আছে, যা বললাম করো। আর শোনো, ওই লাল শাক আর পুঁই শাক আছে, কেটে ধুয়ে ফেলো। আর ফ্রিজে ইলিশ মাছ আর মুরগির মাংস আছে, পানিতে ভিজিয়ে রাখো। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করব। তুমি একটু সরিষা বেটে দিও তো ফাতুমা। আচ্ছা আপা, আপনি এখন যে একটু আরাম করেন, আমি সব কইরা দিতেছি। আচ্ছা। ফাতুমা তো চলে গেছে ঘন্টাখানেক আগে। সবকিছু ভালোভাবেই কুটে বেছে ধুয়ে রেখে গেছে। কাজ ভালোই করে, ওকে নিয়ে বকবক করতে হয় না, গুছিয়ে কাজ করতে পারে। 2টা বাজে, রান্না শেষ হয়ে গেছে। রাতুলের আসার সময় হয়ে এলো। কলিং বেল ভেবে 2বার দরজা খুলেছি,
কিন্তু না, কেউ না। বোধহয় চঞ্চল বাতাস দরজা ছুঁয়ে গেল, আর আমিও খুলেছি দুবার। এখন বেলা 3টা বাজে। খিদে পেয়েছে, খেয়ে ফেলবো নাকি? না থাক, ও আসুক, একসাথে খাবো। ও তুমি? কেন, আর কাউকে আশা করেছিলে বুঝি? না না, আর কাকে আশা করব? দুবার চঞ্চল বাতাস আমাকে প্রতারণা করেছে। মানে দুবার তুমি ভেবে দরজা খুলেছি, কিন্তু না, তুমি না, চঞ্চল বাতাস দরজা ছুঁয়ে গেল, আর তাতে ইঙ্গিত পেলাম তোমার আশা। এই কথা? আর হাসতে হবে না। এ শোনো, দরজা বন্ধ করে চলে যাচ্ছ যে? প্রতিদিনের মতো হাতের ব্রিফকেসটা নিলে না? ও, বুঝতে পেরেছি। আরে এই পেছন থেকে জড়িয়ে ধরা, এসব কি? ছাড়ো তো। ছাড়বো না। আগে বলো, রাগ করে আসো কেন? কে বলেছে আমি রাগ করেছি? কেউ বলেনি, তবে আমি বেশ বুঝতে পারি। কচু বুঝতে পারো, বুঝলে আর এমন করতে না। কি করেছি আমি? আহা ন্যাকা, বোঝো না? সত্যি বুঝি না। কটা বাজে? দাঁড়াও, ঘড়িটা দেখছি। আরে 3টা বেজে গেছে। কটা ভেবেছিলে? এই 1:30 2টা। তুমি খেয়েছো তো? তোমাকে ছাড়া কবে খেয়েছি? এটা কিন্তু ঠিক হচ্ছে না, রায়না। কতদিন বলেছি আমাকে এত ব্যস্ত থাকতে হয় যে সময় মতো আসতে পারি না। তুমি খেয়ে নিও। কোনোদিনই পারবো না, কাজে বলে লাভ নেই। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত পাচ্ছি। এখনই খাবো? এখনই মানে? তুমি নিজেই তো দেখলে কটা বাজে। হ্যাঁ, তা দেখেছি। এই শোনো, কি রান্না করেছো? কেন? এমনি জিজ্ঞেস করছি। আগে টেবিলে এসোই না, তারপর দেখবে। দেখি তো। কুচো চিংড়ি দিয়ে লাল শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক, সর্ষে ইলিশ, মুরগি, ডাল। ভালো মেনু, কিন্তু কি করে খাবো? পেট যে ভর্তি। এই কি হলো, হাত গুটিয়ে বসে আছো যে? প্লেটটা সামনে নাও না। তোমাকে নিয়ে না আর পারলাম না। ভাতও তোমাকে তুলে দিতে হবে। কি ব্যাপার, দুহাত দিয়ে প্লেট ঢেকে রাখছো কেন? খাবো না। খাবো না মানে কি? খিদে পাইনি? তুমি খাও। আর তুমি? আমি আমি খেয়ে এসেছি। প্লিজ তুমি খাও, আমি ভাত তুলে দেবো। না, তার দরকার নেই। আচ্ছা, তুমি খেয়ে এসেছো, এটা আগে বলনি কেন? বললে কি করতে? আমি ভাত টেবিলে বাড়তাম না। সেজন্য বলিনি, তুমি খেতে না। বোঝো তাহলে? বুঝি, অবশ্যই বুঝি। তবে কখনো কখনো নিয়মের ব্যতিক্রম তো হয়, যেমন আজ হলো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আসছি। এই তো তুমি রাগ করে কথা বলছো। না না, রাগ করিনি তো। রাগ করবো কেন? তাহলে অভিমান? তাও না, কিছুই করিনি। তাহলে তো ভালো হলো না। তুমি রাগ অভিমান কিছুই করনি, এটা ভাবতে ভালো লাগছে না। এত ভালো লাগে দিয়ে কি হবে শুনি? বলো কি? ভালো লাগে তো সব। এই ঘর সংসার, ঘর সংসারের মানুষ, এই পৃথিবী, সবই ভালো লাগার উপর টিকে আছে। হয়েছে, বক্তৃতা অনেক হয়েছে, এবার ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে এসো। রায়না একটু বেশি মাত্রায় সংবেদনশীল, অভিমানী, একটুকুতে আঘাত পায়। আর সেটা হলো, আমি কি রায়নাকে অবহেলা করছি? না, প্রশ্নই ওঠে না। মনে হয় হীনমন্যতা কাজ করে ওর মধ্যে। এ তো সেদিনের কথাই মনে পড়ছে। এই শোনো, তোমার সাথে কথা বলতে না আমার সংকোচ লাগে। মানে? আমার সাথে কথা বলতে সংকোচ? বুঝলাম না। মানে তোমাকে মনে হয় দূরের আকাশ, ধরা ছোঁয়া যাবে না। রায়না, মাঝে মাঝে তুমি কি যে বলো আমি বুঝি না। আমাকে ধরা ছোঁয়া যাবে না মানে কি? আমি কি অন্য গ্রহের মানুষ? না না, অন্য গ্রহের মানুষ না। এই যে বিরাট অ্যাপার্টমেন্টটা বিয়ের 1 বছরের মাথায় কিনে ফেলেছো, 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট, কম কথা? আর এত বড় অ্যাপার্টমেন্টের প্রয়োজন কি বলো? এখন প্রয়োজন নেই মানলাম, কিন্তু ভবিষ্যতে যে প্রয়োজন হবে না তা কি করে বুঝলে? বারবার না কিনে একটু বড় সাইজের কিনে ফেললাম। কি তুমি খুশি হওনি? আমার শালিকা কিংবা শাশুড়ি আম্মা কি খুশি হননি? কি যে বলো না, খুশি মানি তারা তো দারুণ খুশি। শিবুল বলে কি, আপু তোর জন্যই দুলাভাইয়ের এত উন্নতি। শুধু শিমুল বলবে কেন? আমিও তো তোমাকে কতদিন বলেছি আমি স্ত্রীর ভাগ্যে গর্বিত স্বামী। কি মনে নেই? আমি যাতে হাত দিয়েছি তাই ফুলে ফেপে উঠেছে। বলেছ, তবুও একটা সংশয় যেন সবসময় বুকের ভেতর চেপে বসে থাকে। তোমার এই প্রাচুর্য আমাকে আবার তোমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলে কিনা। কি যে বলো না, স্বামী ধনী হলে যদি স্ত্রীকে সরিয়ে দেয়
তাহলে সে স্বামীর মূল্য স্ত্রীর কাছে কতটুকু বলো? মাঝে মাঝে আমার ফিরতে দেরি হয় কিংবা ফোন করতে পারি না, এগুলো তোমার প্রতি আমার অবহেলা নয়। তোমার প্রতি আমার ভালোবাসা আগের মতোই আছে এবং থাকবে, বুঝতে পেরেছো? এই, কি হলো? কি এত ভাবছো? তোমার ওষুধগুলো খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। আমার পেটের ভেতর ওষুধের একটা কন্টেনার হয়ে গেছে, শুধু ওষুধ আর ওষুধ। রায়না, তোমাকে সুস্থ থাকতে হবে আর সেজন্য ওষুধ খেতে হবে। কোনো অবহেলা করবে না, কেমন? ঠিক আছে? ঠিক আছে। আজ তো ছুটির দিন, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? ঘুম ভেঙে গেল। তাছাড়া আর একটা জায়গা মানে জমি দেখতে যাব, তুমিও যাবে। জমি দিয়ে কি হবে? বাড়ি বানাবে? মনে করো তাই। এটা মানে এই অ্যাপার্টমেন্টটা তো কেনা, তাই না? অনেক কিছুই নিজের পছন্দের সাথে মেলে না, তাই একটা বাড়ি বানাবো নিজের পছন্দ অনুযায়ী, বুঝলে? তুমি পারো বটে, অফিসে এত ব্যস্ত থাকো, এরপর বাড়ি করার সময় হবে তোমার? হবে। তাছাড়া তুমি আছো না সাথে, তুমি তো আমার পরশ পাথর। তুমি ছুঁয়ে দিয়ে আসবে মাঝে মাঝে, তাতেই আমার বাড়ি আস্তে আস্তে মাটি থেকে উঠে দাঁড়াবে। তোমার সাথে আমার যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু মাথাটার জন্য সাহস পাই না। মাথাটা মানে আবার মাথা ব্যথা? হ্যাঁ, তা নয়তো কি, মাথার যন্ত্রণা সারাক্ষণ কুড়ে কুড়ে খায়। খুব বেশি না তো? না, তেমন বেশি না। তাহলে চলো, ফেরার পথে তোমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। নাস্তা করবে তো? এই, তোমার বন্ধুরাও যাবে নাকি? হ্যাঁ, ওরাও যাবে। যাবে মানে জমি দেখতে বা পছন্দ করতে। এতে ওদের কোনো ভাগ নেই, বাড়িটা হবে শুধু আমাদের দুজনের জন্য, কেমন? আর কারোর জন্য না? হতে পারে, ভবিষ্যতের কথা তো বলা যায় না, আমাদের সাথে আরও কেউ কেউ যোগ দিতে পারে, তাই তো? হ্যাঁ, তুমি নাস্তার কথা বলছিলে। হ্যাঁ, নাস্তা করব, তবে দুপুরে বাইরেই খাবো। তুমি তাড়াতাড়ি গুছিয়ে ফেলো আর নাস্তার ব্যবস্থা করো। এই তো দিচ্ছি, তুমি রেডি হও। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? অনেক দিন পর আপনাকে দেখলাম। হ্যাঁ, তাই তো, ভাবির সাথে দেখাই হয় না। আপনি বাইরে যান না, তাই না? সারাক্ষণ বাসায় বন্দি। ঠিক বলেছ পারভেজ, ভাবি যেন বন্দিনী। কি যেন একটা গান আছে, আমি যে আধারে বন্দিনী। এই রায়হান, এই তোরা জমি দেখতে এলি নাকি ভাবি বন্দিনী তার প্রমাণ করতে এলি? এবার থেকে তোদের ভাবিকে নিয়মিত দেখতে পাবি, বুঝলি? কিভাবে? কিভাবে? তোদের ভাবি মাঝে মাঝে এই জমি ভিজিট করতে আসবে, তখন তোরাও তো আসবি, দেখা হয়ে যাবে। এই প্রসঙ্গ বাদ, আমরা জমিটা একটু ঘুরে দেখি, কেমন? এর মালিকের সাথেও কথা বলি, তারপর। রাতুল, আগেই কথা বলবি? আমি বলি কি, আগে জমিটার চারদিক ঘুরে দেখি, এর সুবিধা অসুবিধাগুলি বুঝে নেই, তারপর জমির মালিকের সাথে কথা বলি। আর মালিককে এমনভাবে বলবি যে জমি মোটামুটি ভালোই, তবে আগে চিন্তা করতে হবে। তখন দেখবি মালিক বিক্রি করার জন্য বিশেষ কিছু ছাড় দেবে, বুঝলি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রায়না, তুমি কি বলো? এই, আমার তেমন ধারণা নেই, তারপরেও একটু ভালো করে জমিটা দেখে নাও, এরপর দাম নিয়ে কথা। আজ না হয় শুধু দেখেই যাও। আমিও ভাবির সাথে একমত। আগে দেখো, উত্তর দক্ষিণ দিক সব বুঝে দেখতে হবে। তার মানে আজ জমির মালিকের সাথে কথা বলবো না, তাই তো? দাম নিয়ে কথা বলার প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করতে পারো জমির মাপ কতটুকু। উনি কি তোমাকে মেপে দেখাবেন? ওই যে জমির মালিক এসে পড়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, আসেন আসেন। জমি তো দেখলেন, তা কেমন লাগলো জমি? হ্যাঁ, জমি মোটামুটি ভালোই। জমির পরিমাণ আবার জানা যাবে তো? আপনি কিন্তু 3 কাঠা বলেছিলেন, সঠিক কতটুকু সেটা জানতে চাই। সেটা নিয়ে ভাববেন না, আমার একজন পরিচিত আমিন আছে, ওনাকে দিয়ে আমি সঠিক মাপটা করিয়ে নেব। জমি যদি পছন্দ হয়, মাপে এবং দামে ঠেকবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কি জমি মাপার আমিনকে খবর দিতে পারবেন? এখন না ভাই, উনি তো একটু আগেই বাইরে চলে গেছেন। আবার আপনারা কবে আসবেন বলেন, আমি ওনাকে বলে রাখবো। ঠিক আছে, আমি আপনাকে ফোন করে জানাবো কবে আবার আসতে পারবো। আপনি ওনাকে বলে রাখবেন, কেমন? তখন দাম নিয়েও কথা বলবো। এখন তাহলে চলি আতর সাহেব। আমার বাসা কিন্তু খুব কাছেই, আজ না হয় একটু চা খেয়ে যেতেন। আজ না, অন্যদিন খাবো, কেমন? চলি। ঠিক আছে রাতুল সাহেব, আবার আসবেন। আতর সাহেব, দেখা হবে আবার। আজ আসি।
আমি বলছি একটু আসবে? কেন বলো তো? প্রচণ্ড মাথা ব্যথা। কি করবো এসে? কপাল টেপে দেবো? শোনো, কড়া করে চা খাও, ব্যথার ওষুধ খাও, আর চোখ বন্ধ করে শুয়ে থাকো প্লিজ। আসতে পারবে না? না, সেদিন বাইরে গেলাম, তুমি বললে ফেরার পথে ডাক্তার দেখাবে, সেটাও করলে না। আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? দেখো রায়না, কথায় বলে যার মাথা তার ব্যথা। তুমি যদি আমাকে মনে করাতে, আমি যত রাতি হতো তোমাকে ডাক্তার দেখিয়ে আনতাম, কিন্তু তুমি কিচ্ছু বললে না, আর আমারও মনে পড়েনি। সরি রায়না, এখন চুপ করে শুয়ে থাকো। আজ আমি খুব ব্যস্ত আছি, তবু চেষ্টা করব যত তাড়াতাড়ি ফিরতে পারি, প্লিজ। ঠিক আছে, রাখি। উফ, রাতুল এলেই যে মাথা ব্যথা সেরে যাবে তা তো নয়, আমি সেটা বুঝি, কিন্তু তারপরও মনে হয় ও কাছে থাকলে কোনো ব্যথাই থাকতো না। এখন ওর কথা মতো চা খেতে হবে, পেইন কিলার খেতে হবে। উফ, আর পারছি না। রাতুলের কথা মতো চা খেয়েছি, পেইন কিলার খেয়েছি, ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু সব চেষ্টা বৃথা। 2 ঘন্টা হয়ে গেল। ঘুমের ওষুধ খাবো নাকি? না, থাক। ও, তুমি শেষ পর্যন্ত এলে? হ্যাঁ এলাম, কারণ আমার রায়নার মাথা ব্যথা। দেখি দেখি জ্বর আছে নাকি? ও, জ্বর নেই, মাথা ব্যথা এখনো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেডি হও, এখনই মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাব। এখনই কেন? লাঞ্চ করবে না? না থাক, ফিরে এসে করা যাবে। আরে তুমি জানো ডাক্তারের ওখানে কত দেরি হবে, সন্ধে হয়ে যাবে। প্লিজ ভাত খেয়ে নাও। তুমি খেয়েছো? না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি খাবার রেডি করো, আর তুমিও বসো, চট করে খেয়ে বের হই। আচ্ছা। ভাই, এখন কত নম্বর সিরিয়ালের রোগী গেলেন? আর দেখলেন না 8 নম্বর সিরিয়ালের রুগী ভেতরে গেল। আপনারা তো কিছুক্ষণ আগে এলেন, তাই না? একটু বসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখুন আমাদের সিরিয়াল কত। রায়না হাসান 12 নম্বর, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে। রায়না হাসান, এই যে ভেতরে রুগী নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছে। আর কোনো সমস্যা? জি না, অন্য কোনো সমস্যা নেই, মাথার যন্ত্রণাই বেশি। আচ্ছা দেখি চোখটা একটু দেখি। ঠিক আছে, দেখুন উনি অনেক দিন ধরেই ভুগছেন। আপাতত এই ওষুধগুলো লিখে দিচ্ছি, কিন্তু উনার মাথা, ঘাড়, চোখ, পিঠ অর্থাৎ থরো চেক আপ এবং টেস্ট দরকার। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবেন। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে। এই রাতুল, সাংঘাতিক কিছু হয় যদি? দূর, সাংঘাতিক আবার কি হবে? তবে যে এত টেস্ট দিল। শুনলে না, যেহেতু অনেক দিন থেকে তোমার মাথা ব্যথা, তাই একটা থরো চেক আপের প্রয়োজন, বুঝতে পেরেছো? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। হ্যাঁ চলো। আচ্ছা রাতুল, সেদিন যে এত টেস্ট করলাম, রিপোর্ট আনতে হবে না? রিপোর্ট এনেছি তো। রিপোর্ট এনেছো? কই, আমাকে তো বললে না। তুমি চিন্তা করবে সেজন্য বলিনি। চিন্তা করব কেন? চিন্তা মানে অনেকগুলো ওষুধ খেতে হবে তো, সেজন্য। দরকার হলে অনেকগুলো ওষুধই খাবো, তারপরও বলছি এখন ওষুধ আগের চেয়ে বেশি কেন? বারে, এইমাত্র তুমি বললে না দরকার হলে খাবে। হ্যাঁ তা বলেছি, কিন্তু এও বলছি আগের চেয়ে এবার ওষুধ বেশি কেন? শোনো, ডাক্তার তো আর শুধু শুধু ওষুধ দেননি, নিশ্চয় কারণ আছে। তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি। দেখো, চিন্তা করো না বললে কি চিন্তা মুক্ত থাকা যায়? মনের মধ্যে ঘুরপাক খায় এত ওষুধ কেন? সকাল দুপুর আর রাত মিলিয়ে 15টা ওষুধ, এটা কি চারটেখানি কথা? আমি বলেছি বলে তুমি রিপোর্ট এনেছো, কিন্তু রিপোর্টে কি খবর জানলে তা তো জানালে না। না রাতুল, তুমি আজকাল আমাকে একেবারেই পাত্তা দিচ্ছ না। কি বললে? পাত্তা দিচ্ছি না? এটা কোনো কথা হলো? প্রথমত রিপোর্টগুলো আমার ডায়েরি আছে, তোমাকে জানাবো ভুলে গেছি। কিন্তু রিপোর্ট দেখে ওষুধ তো এনেছি, তাই না? যাতে প্রয়োজনীয় কোনো ওষুধ মিস না হয়।
কাজে রিপোর্ট তুমি দেখোনি, এটা বড় কথা নয়। ঠিকমতো ওষুধ খাওয়া, বিশ্রাম নেওয়া, এটাই হলো আসল কথা। বুঝতে পেরেছো? রাতুল, তুমি যতই বোঝাও, একটা রোগ তো ধরা পড়েছে। সেই রোগটা কি আমাকে জানতে হবে। হ্যাঁ, তুমি জানতে পারবে। তবে সব কথার মূল কথা হলো, যে রিপোর্টই হোক না কেন, তোমাকে বাসায় থাকতে হবে সুস্থিরভাবে। খাওয়া এবং ঔষধে কোনো গরমিল করা যাবে না। হুটহাট করে এখানে সেখানে যাওয়া যাবে না। পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই, কোথায় যাচ্ছ? যাচ্ছি তোমার ড্রয়ার থেকে আমার রিপোর্টটা আনতে। ঠিক আছে, যেতে হবে না। বলছি শোনো, কোনো দুশ্চিন্তা করবে না, কথা দাও। কথা দিলাম, যাই হোক হাসি মুখে মেনে নিব, তাই তো? ঠিক তাই। রিপোর্ট তুমি আনবে নাকি আমি এনে দেবো? না না, তোমাকে কষ্ট করতে হবে না। এমনিতেই কষ্ট করে রিপোর্ট এনেছো, এখন আবার তোমার ড্রয়ার থেকে আনতে যাবে? কোনো দরকার নেই, আমি নিয়ে আসছি। ঠিক আছে, যাও নিয়ে এসো। কি পেয়েছো? কিন্তু রিপোর্টে লেখা বেশ পেঁচানো, বোঝাই যায় না। এই, তুমি একটু দেখবে নাকি? আমি তো দেখেই এনেছি। তারপরও একটু দেখে দিলে ভালো হয়। ঠিক আছে, বলছি। আগেই কথা দিয়েছো কিন্তু, কোনো দুশ্চিন্তা করবে না। করব না হলো তো, এবার বলো। শোনো, তোমার যে সবসময় মাথা ব্যথা হয়, তার কারণ হলো এটা ব্রেন টিউমার। কি? কোনো দুশ্চিন্তা করবে না। রোগ যেমন আছে, রোগের ওষুধও আছে। সময় মতো খেলে সবই আরোগ্য লাভ হয়। ওষুধ দীর্ঘদিন চালিয়ে যেতে হবে। ব্রেন অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, যা সত্যি তা তো মেনে নিতে হবে। আচ্ছা, এখন এক কাপ চা দিতে পারবে? তুমিও খাও, সব দুশ্চিন্তা দূর হবে। যাও। রায়না, আগামী সপ্তাহে তোমার অপারেশন মনে আছে তো? একটা কথা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বলো না। আগামী সোমবার সিঙ্গাপুরে আমার একটা কনফারেন্স। তুমি তো জানো, বয়স, অভিজ্ঞতা সব দিক দিয়ে রায়হান আর পারভেজের তুলনায় আমি সিনিয়র। এক্ষেত্রে কনফারেন্সে আমাকেই যেতে হবে। হ্যাঁ, যাবে। কিন্তু এদিকে তোমার অপারেশন, তোমাকে একা রেখে আমি কি করে যাই বলো? কে তোমার সাথে থাকবে কিছুই বুঝতে পারছি না। আমার জন্য চিন্তা করো না তো, একটা ব্যবস্থা হবেই। আচ্ছা, আমার বড় আপা আর দুলাভাইকে যশোর থেকে আনলে কেমন হয় তোমার সাথে থাকার জন্য? ওনাদের সমস্যা না হলে আমার কোনো অসুবিধা নেই। শিমুলকে আসার জন্য বলতে পারতাম, কিন্তু ওর যে পরীক্ষা চলছে। দেখো, তুমি যা ভালো মনে করো। ঠিক আছে, তাহলে এখনই আপাকে ফোন করে জানাচ্ছি, কেমন? হ্যালো। হ্যাঁ আপা, আমি রাতুল বলছি। কেমন আছো তোমরা? এই তো ভাই, ভালো আছি। এই দুলাভাইয়ের কলেজ কি খোলা? হ্যাঁ, ওর কলেজ খোলা। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে ওই আগামী সোমবার একটা কনফারেন্সে যোগ দিতে আমি সিঙ্গাপুর যাচ্ছি। বাহ, এটা তো খুব ভালো খবর, খুশির খবর। হ্যাঁ আপা, খুশির তো বটে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা বলতো ভাই? এই তোমরা তো ওই রায়নার অসুস্থতার কথা জানো। আগামী সপ্তাহের অপারেশন। এই সময়ে রায়নার সাথে থাকবে কে, সেজন্য খুব চিন্তায় আছি। কোনো চিন্তা করিস না ভাই, সব বিপদ কেটে যাবে। তোর দুলা ভাইকে বলবো 2-3 দিনের ছুটি নিতে। আমরা আগামীকাল রাতে ট্রেনে রওনা দেব, চলবে তো? আপা, বাঁচালে। কি যে দুশ্চিন্তায় ছিলাম। এই দুলাভাইকে বুঝিয়ে বলো, কেমন? আচ্ছা, রাখি। আপা কি বললো? আপাকে অনুরোধ করার আগেই বুঝে গেছে আর রাজিও হয়ে গেছে। বাহ, তাহলে তো খুব ভালো হলো। আমার জন্য চিন্তা করো না, শুধু দোয়া করো। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তোমার লাগেজ গুছিয়ে দিই? না না, তোমাকে কষ্ট করতে হবে না। কোনো কিছু না পেলে তোমাকে জিজ্ঞেস করব। আপারা কবে আসবেন? স্টেশনে গাড়ি পাঠাতে হবে না? আপনারা কাল রাতে আসবেন। দেখি যদি গাড়ির কথা বলেন, পাঠিয়ে দেবো। আর কদিন পরে তোমার অপারেশন। এত চিন্তা করো না তো, যাত্রার সময়টা ভারাক্রান্ত করো না। এমন করলে আমার মনও যে বেদনায় ভরে যায়। এতটা দিন আমরা একসাথে কাটালাম, আর একটা বিশেষ দিনে তুমি চলে যাচ্ছ। আচ্ছা, এইভাবে বললে কি আমি সুস্থির থাকি বলো? এসো তো, এসো, একটু কাছে এসো। কেন? এমনি তোমার হাত দুটো ধরবো, এই তো। আর রাতুল চলে গেল সিঙ্গাপুর, আর আমি আতঙ্কে দিন কাটাচ্ছি। রায়না, চিন্তা করো না তো।
আমরা সব সময় তোমার পাশে আছি, নইলে এত দূর থেকে কি তোমাকে দেখতে ছুটে আসতাম বলো? ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ আপা, সুস্থির থাকার চেষ্টা করি, তারপরেও একটা অস্থিরতা বুকের ভিতর চেপে থাকে। রায়না, বোন আমার, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। রাতুল কত দূরে গেছে, ও যেন একটা আশা নিয়ে ফিরতে পারে। তোমার আম্মাও আছেন তোমার পাশে, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, আসুন আসুন, এই অ্যাপনটা পরে নিন। আপনারা বেশি জোরে কথা বলবেন না কিন্তু প্লিজ। বকুলাপা, বকুলাপা দোয়া করবেন। মা, মা আমি আসি। যা মা, দোয়া করছি। হ্যাঁ আসুন প্লিজ। খালাম্মা, কেমন আছেন আপনারা? এই অবস্থায় কেমন থাকি বকুল বলো? আল্লাহ আল্লাহ করে অপারেশনটা হয়ে যাক, মেয়েটা আমার সুস্থ হয়ে উঠুক। আমি হাসপাতালে থাকতাম, কিন্তু ওই ছোট মেয়েটা শিমুলের আবার বিয়ে পরীক্ষা চলছে। ওকে বাসায় একা রেখে এখানে থাকতেও পারছি না। তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছি তাই না বকুল? না না, কি যে বলেন খালাম্মা, বিপদ তো আর বলে কই আসে না। তাছাড়া সুবিধা অসুবিধা সবারই আছে, চিন্তা করবেন না। আমি ওর অপারেশন শেষ হওয়া পর্যন্ত থাকবো, কারণ রাত হয়ে গেলে না আমার ফিরতে আবার অসুবিধা হবে। আবার ওই শিমুলটা বাসায় একা, কিছু মনে করবে না তো তোমরা? না না খালাম্মা, আমরা কিছু মনে করব না। সমস্যা না হলে তো নিশ্চয়ই থাকতেন, তাই না? এটা তো বুঝি। অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা, ওই নার্সকে জিজ্ঞেস করব কখন অপারেশন শেষ হবে। সিস্টার, ঘন্টাখানেক আগে যে অপারেশন থিয়েটারে রুগী নিয়ে গেলেন, সেই অপারেশনের কি খবর? কখন শেষ হবে? কি বলছেন আপনি? অপারেশন কখন শেষ হবে আমি কিভাবে জানবো? ধৈর্য ধরুন তো। আচ্ছা, কথাগুলো একটু ভালোভাবে বুঝিয়ে বললে হতো না? আমি তো ভালোভাবেই বলেছি, অপারেশন যে কখন শেষ হবে তা বলা মুশকিল। ওই দেখো চলে গেল। খালাম্মা, শুনলেন তো, অপারেশন কখন শেষ হবে বলা যায় না। আপনি কি করবেন? চলে যাবেন? যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু বেশি রাত হয়ে গেলে আবার কিভাবে ফিরবো। ঠিক আছে মা, তোমরা তাহলে থাকো, আমি পৌঁছে তোমাদেরকে ফোন করব। ঠিক আছে মা? আচ্ছা খালাম্মা, সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ আচ্ছা। মিসেস রায়না হাসানের আত্মীয় স্বজন এখানে আছেন? জি ডাক্তার সাহেব, এই তো আমরা। ওনার হাজবেন্ড কোথায়? উনি একটা কনফারেন্সে যোগ দিতে সিঙ্গাপুরে গেছেন। ও তাই না, ঠিক আছে, আপনারা ওনার আত্মীয় স্বজন তাই না? জি জি। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? ভালো আছেন। 4 ঘন্টার ওনার অপারেশন সাকসেসফুল। এখন উনি ঘুমোচ্ছেন। আজ এবং আগামীকাল ওনাকে হাসপাতালে থাকতে হবে। বাই দা বাই, ওনার হাজবেন্ড কবে ফিরবেন বললেন? উনি সম্ভবত পরশু নাগাদ ফিরবেন। বাহ, তাহলে তো ভালোই হলো। উনি তার স্ত্রীকে সুস্থ নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। না না, কৃতজ্ঞতার কিছু নেই, এটা তো আমার ডিউটি। আমি সফলতার সাথে ডিউটি পালন করেছি, তাতেই আমি তৃপ্ত। ঠিক আছে, তাহলে আমি চলি। উফ, কি যে ভালো লাগছে। আরো ভালো লাগতো রাতুল যদি ফোন করতো। হ্যাঁ ঠিক বলেছ, অপারেশন সাকসেসফুল হয়েছে এটা জানতে পারলে ওরও তো ভালো লাগতো, তাই না? ওই দেখো, সিস্টার ওটিতে ঢুকছে, মনে হয় রায়নাকে কেবিনে নিয়ে যাবে। চলো আমরাও যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাক্তার সাহেব বলে গেছেন ওটিতে না ঢুকতে। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, তারপর যে কেবিনে দেবে সেখানে যাব। ঠিক আছে, কয়তলার কেবিনে রাখবে সিস্টারকে জিজ্ঞেস করলে ভালো হতো, জানলে আমরা আগেই গিয়ে থাকতাম। ওই যে ওটির দরজা খোলা হলো, হ্যাঁ, এবার ভাবিকে বের করে আনবে। নার্স বের হলে তাকে জিজ্ঞেস করব কেবিন কত তলায়। ঠিক আছে। শফিক, ডাক্তার সাহেব তো আজ ভাবিকে রিলিজ করবেন। হ্যাঁ, কিন্তু রাতুল যে এখনো এলো না। শোনো, আমরা আন্দাজে আজকের কথা বলেছিলাম, কিন্তু উনি গেছেন তো অনেক দূর, দেরি হলেও হতে পারে। যেহেতু ডাক্তার সাহেব রিলিজের কথা বলেছেন, আমরা ফর্মালিটিসগুলো চুকিয়ে ফেলবো। হ্যাঁ, রিলিজ করে দিলে আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই। আর
রাতুলের পার্টনাররা আছে না, ওনাদের কাউকে ফোন করো। ফ্রি থাকলে ভাবিকে বাসায় ড্রপ করে দিলে ভালো হয়। আর আমি অ্যাকাউন্টসে গিয়ে সব বিল পরিশোধ করে আসি। শোনো তাহলে, তুমি বরং ওনাদেরকে ফোন করো। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যালো, আমি রাতুলের আপা বলছি। আপনি কি রায়হান ভাই? রাতুলের গাড়ি কোথায়? আপা, গাড়ি তো এয়ারপোর্ট গেছে, কখন ফিরবে জানি না। আপনাদের গাড়ি লাগলে বলবেন, সমস্যা নেই। কখন লাগবে ফোন করে জানাবেন। ঠিক আছে, রাতুল আজ ফিরবে। বাহ, খুব খুশি হলাম। গাড়ির জন্য সময় হলে আপনাকে ফোন করব, কেমন? আচ্ছা, রাখছি। কি খবর শফিক, বিল পেমেন্ট করেছো? হ্যাঁ, সব বিল পরিশোধ করা হয়েছে। যাও, এবার তুমি ভাবির লাগেজপত্রগুলো গুছিয়ে ওনাকে বরং রেডি করে ফেলো। ঠিক আছে, আমি যাচ্ছি। রায়না, কেমন আছো তুমি? অনেক ধকল গেল তোমার উপর দিয়ে। আল্লাহর অশেষ রহমত যে তোমাকে আমরা সুস্থভাবে পেলাম। এবার নিজের বাসায় যাবে আর শান্তি মতো থাকবে। আপনারা অনেক করেছেন আপা। শফিক ভাই, আমার আম্মাও এত করতে পারেনি যা আপনারা করলেন। আচ্ছা, রাতুলের কি খবর? ও ভালো আছে জেনেছি, তুমি চিন্তা করো না। এসো, আস্তে আস্তে লিফটের কাছে যাই। গাড়ি রেডি আছে, আমরা একটু পরেই বাসায় ফিরব। রায়না, আমার হাত ধরো। একটু কষ্ট করো, একটু কষ্ট করে লিফটের কাছে চলো। হ্যাঁ, এই তো এসে গেছি। আস্তে রায়না, ঘরে ঢুকো। তুমি চিন্তা করো না। এসো, শুয়ে পড়ো। আমি যাই, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করি। আপা, এসে ঝামেলায় পড়লেন। আস্তে ধীরে করলেই চলবে। তা চলবে, সেটা আমাদের জন্য, কিন্তু সাথে যে 2-3 জন গেস্ট আছে। ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছে করেন। আমি একটু শুয়ে থাকি। হ্যাঁ, নিশ্চয়ই রায়না, এখন বিশ্রামই তো তোমার একমাত্র কাজ। তুমি রেস্ট নাও, আমি ওই দিকটা দেখছি। আচ্ছা আপা। এখন কেমন আছো রায়না? এই দুঃসময়ে আপা দুলা ভাই তোমার পাশে ছিলেন, তোমাকে সাহস দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সব আমি জানি। এই, এখন কোনো ব্যথা নেই তো? কি হলো, হাসছো যে? কনফারেন্সে গিয়ে কি আমার মাথা ব্যথার কথাই মনে পড়েছে শুধু? আরে, কি করে জানলে? সত্যি বলছি রায়না, মিটিংয়ে বসে আছি আর তোমার মাথা ব্যথার কথা মনে পড়েছে। কতখানি সুস্থ হতে পারলে সেসব মনে পড়েছে। বকুল আপাকে ফোন করে তোমার খোঁজ খবর নিয়েছি। যখন শুনলাম অপারেশন সাকসেসফুল, তুমি সুস্থ, তখন মনে হলো কবে ফিরবো তোমার কাছে। যাক, আল্লাহর অশেষ রহমত, সব দিক ভালো আছে। আমার কি যে শান্তি লাগছে রায়না। আজ অফিস যাবে না? না, 2 দিন পর জয়েন করব। রাত জেগে থিসিস রেডি করা, জমা দেয়া। আমি যেন অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কিন্তু জোর করে নিজেকে সুস্থ রাখলাম, কারণ তোমাকে দেখবো বলে। অসুস্থ হলে তোমাকে দেখবো কিভাবে বলো? এখন 2 দিন শুধু তোমার কাছে কাছে থাকবো। তাই? সত্যি তাই। তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে আসবো। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আমার বিশেষ কিচ্ছু লাগবে না, তুমি কাছে থাকবে, এই তো আমার পরম পাওয়া। তারপরও তোমার কিছু ভালো লাগলে নিয়ে এসো। এই আবার আছে না, তারা যথেষ্ট সার্ভিস দিয়েছেন, সবার জন্য আজ খাবার নিয়ে আসবো। বাইরে তুমি আরো কিছুদিন পর বের হবে, এখন ঘরেই থাকবে। দাঁড়াও, আপাকে জিজ্ঞেস করে কি খাবে। আমি সব শুনেছি, কোনো দরকার নেই ভাই, আমি যা পারি রান্না করব। আরে না, কি যে বলো, আজ ভালো একটা লাঞ্চের ব্যবস্থা করব, তোমাকে কিছু করতে হবে না। শফি ভাই আনতে পারবে? না থাক, আমি নিয়ে আসবো সবার জন্য। রাতে ফিরলি, তোরও তো রেস্টের দরকার। আহা আপা, গাড়িতে যাব, অসুবিধা কি? তোমাদের কোনো পছন্দ থাকলে বলো। তোর পছন্দই আমাদের পছন্দ, যা ইচ্ছে নিয়ে আয়। আচ্ছা। রায়না, অনেক দিন তো হলো, এবার আমাদের যেতে হবে। শফিক 3 দিনের ছুটি নিয়ে এসেছিল, পরে আরও 2 দিন বাড়িয়েছে।
সব মিলিয়ে সপ্তাহখানেক হয়ে গেল। আপনারা যথেষ্ট করেছেন। এ কদিন তো আমি নিশ্চিন্তে ছিলাম, কোনো টেনশন নেই, শুধু রেস্ট আর রেস্ট। রায়না, তুমি টেনশন করো কেন বলো তো? আমরা না থাকলেও রাতুল তো ছায়ার মতো তোমার পাশে থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন ওর ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। তারপরেও কদিন এভাবে কাজ থেকে দূরে থাকবে বলেন? তা ঠিক। আপনি নিজে একটু ব্যস্ত থাকার চেষ্টা করবেন। এই যেমন গল্পের বই পড়া, টিভি দেখা, নতুন কিছু রান্না করা, সবই করবেন, তবে চোখে বেশি প্রেসার দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ঠিকই বলেছেন। অফিস ছেড়ে আপনার ভাই কতদিন আর সঙ্গ দেবে? আমাদের যশোরের টিকিট করা হয়েছে। আমরা এই বেলায় রওনা দিতে চাই, যাতে সন্ধে নাগাদ পৌঁছাতে পারি। আপনার ভাইকে গাড়ির কথা বলি, অন্তত ড্রাইভার স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। ঝামেলা হবে না? না না, ঝামেলা কিসের? বরং এখন সিএনজি দিয়ে স্টেশনে যাওয়া আরো ঝামেলার না? ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। আপনারা অনেক কষ্ট করে গেলেন, কি বলে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ লাগবে না, তোমরা যশোরে যেও, খুশি হব। ইনশাল্লাহ আপা, যাব, দেখা হবে আবার। রানা, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। বেশ তো, বলো কি কথা? দেখো, বেশ কিছুদিন ধরে আমি অফিসে যাচ্ছি না। পারভেজরা বিভিন্ন সমস্যার কথা বলে, আমি চেষ্টা করি ফোনে সমাধান দিতে, কিন্তু বোঝোই তো সব সমস্যার সমাধান ফোনে দেওয়া সম্ভব হয় না। তাই ভাবছি আগামীকাল থেকে অফিস করব। তাছাড়া সেই কবে কনফারেন্স থেকে ফিরেছি, তারও একটা ফলো আপ পাঠানো দরকার না? তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি এখন ভালো আছি, সুস্থ আছি, ব্যথামুক্ত আছি। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বলো? তারপরে তোমাকে বললাম, আমাকে ভুল বোঝো না। তোমাকে মোটেও ভুল বুঝি না। তাহলে আমার একটাই কথা, সেটা হলো যতটুকু কাজ না করলেই নয়, সেইটুকু কাজ করবে। ওষুধ নিয়মিত খেতে হবে আর বিশ্রাম নেবে, গান শুনবে, বই পড়বে, ছবি দেখবে, কিন্তু কোনো ছোটাছুটি করবে না। আমাকে জ্ঞান দিচ্ছ তাই না? না। ঠিক আছে, মনে থাকবে তোমার কথা। কখন যাবে কাল? ড্রাইভার ছুটি নিয়েছিল, ওকে ফোন করব চলে আসার জন্য। সন্ধ্যার দিকে চলে আসলে ইনশাল্লাহ আগামীকাল সকালে যাব। তুমি কোনো চিন্তা করো না তো। আমার কিছু কাজ ল্যাপটপে আছে, কাজটা বরং এখন সেরে আসি, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাও। অফিসে যাবার সময় রাতুল বলে যায়, এই যে রাজকুমারী, ঘুম ভাঙলো? ঘুম সে তো অনেকক্ষণ আগে। তাই? আমি উঠে গেলে তুমিও উঠে পড়বে, সেজন্য চুপ করে শুয়েছিলাম, যাতে তুমি আরো কিছুক্ষণ আমার কাছে থাকো। এই তো রায়না, আমি তোমার পাশেই আছি। তবে বেশিক্ষণ থাকা যাবে না, এক্ষুনি উঠতে হবে। এক্ষুনি? কখন ফিরবে? শোনো, কয়েকটা দিন একটু দেরি হবে। হঠাৎ কাজের চাপ বেড়ে গেছে তাই না? ঠিক তাই। এর সাথে আরেকটা কাজ যোগ হয়েছে। কি কাজ? বাড়ি করছে যে। বাড়ি করছো? আমি গেলাম না যে দেখতে। তোমার শরীর ভালো না, তুমি গিয়ে কি করবে? আগে যে বলেছিলে আমিও যাব বাড়ি দেখতে। সে সময়ের কথা আলাদা, তখন তুমি সুস্থ ছিলে। এখন এসব ঝামেলা যাওয়ার তোমার কোনো দরকার নাই। বেশ। রায়না, তুমি মন খারাপ করো না, বাড়িটা হোক না, তুমিই তো হবে চিফ গেস্ট। আজ অনেকদিন ধরেই রাতুলের আসা যাওয়ার কোনো সদুত্তর পাই না। আগে যাবার সময় হলে বলে যেত, আমরা একসঙ্গে অন্তত নাস্তাটা করতাম। এখন তাও হচ্ছে না। ও কখন চলে যায় টেরও পাই না, আর রাতে কখন যে ফেরে তাও জানি না।
একরাশ হতাশা নিয়ে যেন আমার জীবনে ভোর আসে। সারাদিন জানালার পাশে বসে ওই পথচারী আর গাড়ির মিছিল কত আর দেখা যায়। আচ্ছা, রাতুল কি আমাকে এড়িয়ে যাচ্ছে? না, এ প্রসঙ্গে তো কয়েকবার কথা হয়েছে। রাতুল ব্যস্ততার কথা বলেছে, আর তাই এ প্রসঙ্গে আর কিচ্ছু বলতে চাই না। ভালো মন্দ এখন কিছুই বলি না, বলবো না। আমার নাকি বিশ্রামের দরকার। বিশ্রাম, হ্যাঁ, মা মাটির কোলে ঘুমিয়ে একেবারেই বিশ্রাম নেব। খালাম্মা, ও খালাম্মা, এদিকে একটু আসেন না। কি হয়েছে? আমাকে আফায় দরজা খুলতেছে না, অহন আমি কি করুম? আপনার কাছে কোনো চাবি আছে? না, আমার কাছে তো কোনো চাবি নেই। আচ্ছা, ওনার স্বামীকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ, হ্যালো ভাই, আমি আপনার প্রতিবেশী। আপনাদের কাজের মেয়ে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আপনি একটু দেখবেন প্লিজ। কি বলছেন? আচ্ছা ঠিক আছে আপা, আমি দেখছি। রায়না, রায়না, কোথায় তুমি? এ কি, তুমি এখনো শুয়ে আছো? বেলা 12টা বাজে। রায়না, এ কি, তোমার হাত পা এত ঠান্ডা কেন? আজ তোমাকে বলে যেতে পারিনি কাজের চাপ থাকায়। কি হলো তোমার? না রায়না, রায়না কথা বলো না। এক্ষুনি অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে, হাসপাতালে নিতে হবে। হাত দেরি করা যাবে না। সিস্টার, সিস্টার একটু এদিকে আসুন, পেশেন্টকে একটু ইমার্জেন্সিতে নিতে হবে, চলুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। পেশেন্টকে তো আগে গাড়ি থেকে বের করতে হবে, এরপর ট্রলি নিয়ে ইমার্জেন্সিতে যাব। ঠিক আছে, আমিও সঙ্গে আসছি। দেখি দেখি, কে উনি? উনি আমার স্ত্রী। কি হয়েছিল? ডাক্তার সাহেব, আমি ঠিক বলতে পারবো না। আমি অফিসে ছিলাম, ফোনে তার কোনো রেসপন্স না পেয়ে বাসায় এসে দেখি সে বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। আমি অনেকবার ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। পরে গায়ে হাত দিয়ে দেখি শরীর বরফের মতো ঠান্ডা। আর তক্ষণে দেরি না করে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এলেন ঠিক আছে, কিন্তু উনি জীবিত নেই। ডাক্তার, কিছুক্ষণ আগেই উনি গত হয়েছে। কি বলছেন ডাক্তার সাহেব? কি বলছেন এটা? না, এটা হতে পারে না ডাক্তার যা সাহেব। সত্যি তা মেনে নেই। ডাক্তার সাহেব, আর একটু দেখুন প্লিজ, ভালো করে একটু দেখুন। দেখার আর কিছুই নেই। ডাক্তার সাহেব, উনার হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, কি বললেন? হার্ট অ্যাটাক হয়েছে? আল্লাহ, এ কি হলো? আল্লাহ, এ কি হলো? এ কি হলো? ও রায়না, কি গান তো!
রচিত নাটক অভিমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাতুল, আবু নওশের, রায়না, ফারহানা মিঠু, বকুল, নাজনীন সুলতানা, শফিক, মোস্তাগিজুর রহমান, ডাক্তার জামান, গাজী ফারুক, পারভেজ, শেখ শাকিল আহমেদ, রায়হান, মোহাম্মদ আলতাফ হোসেন, নার্স সেলভিয়া পারভিন, খালাম্মা পাপিয়া সুলতানা, আতাউর মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, দিলওয়ার শাহজাদা সম্রাট, ফতুরমা রিনা রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। নাটকটি প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।